ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশের এই জগৎটা কিভাবে চলে? মানে কি এমন নিয়ম আছে যার জন্য একটা গ্রহ সূর্যের চারপাশে ঘুরছে, বা একটা গাড়ি যখন বাঁক নেয় তখন আমরা একপাশে হেলে পড়ি? আসলে সবকিছুর পেছনে কাজ করছে কিছু অদৃশ্য নিয়ম, আর আজকে আমরা ঠিক সেই নিয়মগুলোরই রহস্যভেদ করতে চলেছি। আমরা কথা বলবো বল বা ফোর্স নিয়ে, আর স্যার আইজ্যাক নিউটনের সেই বিখ্যাত ৩টি গতিসূত্র নিয়ে। চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই আলোচনা শুরু করি। কিসের জন্য একটা জিনিস চলতে শুরু করে, আবার কিভাবেই বা সেটা থেমে যায়? জানেন, বহু শতাব্দী ধরে সেরা সেরা বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজেছেন। আগেরকার দিনে মানুষের ধারণা ছিল যে কোনো বস্তুর স্বাভাবিক অবস্থা হল স্থির থাকা। তাকে চালাতে গেলেই বাইরে থেকে একটা শক্তি দিতে হয়। কিন্তু পরে গ্যালিলিও আর নিউটন এসে এই ধারণাটাকেই পুরোপুরি পাল্টে দিলেন। তো এই বিশাল বিষয়টাকে সহজ করে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা জানব যে বল জিনিসটা আসলে কি, তারপর দেখব সাম্য আর অসাম্য বলের মধ্যেকার পার্থক্যটা। এরপর আমরা জড়তার সূত্র বা নিউটনের প্রথম সূত্র নিয়ে কথা বলবো, দেখব কিভাবে বল, ভর আর ত্বরণ একে অপরের সাথে জড়িত। এবং সবশেষে আমরা জানব মহাবিশ্বের অন্যতম সুন্দর একটা নিয়ম, ক্রিয়া আর প্রতিক্রিয়া নিয়ে। তাহলে চলুন আমাদের প্রথম ধাপে যাওয়া যাক। এই যে আমরা বল বা ফোর্স বলছি, এটা ঠিক কি? সবচেয়ে সহজ করে বললে এটা হলো এক ধরনের অদৃশ্য ধাক্কা বা টান। সত্যি কথা বলতে কি, বল জিনিসটাকে কিন্তু চোখে দেখা যায় না। আমরা শুধু এর প্রভাব বা ফলাফলটা দেখতে পাই। যেমন ধরুন, একটা ফুটবলকে যখন লাথি মারা হয় তখন ওটা স্থির অবস্থা থেকে চলতে শুরু করে। আবার একটা স্প্রিংকে যখন দুই দিক থেকে টানা হয় তখন সেটার আকার বদলে যায়। এই যে ধাক্কা বা টান, যা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারে, সেটাই হলো বল। ভাবুন তো, একটা বল কি না করতে পারে। এটা একটা স্থির চেয়ারকে ঠেলে সরাতে পারে, আবার বেগমান ছুটে আসা একটা ক্রিকেট বলকে ধরে থামিয়েও দিতে পারে। শুধু তাই নয়, একটা গাড়ি যখন চলছে তার স্টিয়ারিং ঘুরিয়ে দিক পরিবর্তন করা হয়, সেটাও তো বলের কারণেই। এমনকি একটা নরম রাবারের বলকে চেপে ধরলেই যে আকৃতি বদলে যায়, তার পেছনেও কিন্তু এই বলই কাজ করে। এখন চলুন বলের দুটো আলাদা চেহারা দেখা যাক। একটা হলো সাম্য বল, আরেকটা অসাম্য বল। পুরো ব্যাপারটাকে আমরা একটা দড়ি টানাটানির খেলার মতো করে ভাবতে পারি। এই ছবিটার কথাই ধরুন না, একটা ভারী কাঠের ব্লকের দুপাশে দড়ি বেঁধে যদি দুটো দল একদম সমান শক্তি দিয়ে টানতে থাকে, তাহলে ব্লকটা কি একটুও নড়বে? না, একদমই নড়বে না। কারণ ডান দিকের টান আর বাম দিকের টান একে অপরকে পুরোপুরি বাতিল করে দিচ্ছে। এই অবস্থাকেই বলা হয় সাম্য বল বা ব্যালেন্সড ফোর্সেস। তাহলে আসল পার্থক্যটা কোথায়? দেখুন, যখন বলগুলো সাম্যাবস্থায় থাকে তখন বস্তুর গতির কোনো পরিবর্তন হয় না। মানে স্থির বস্তু স্থিরই থেকে যায় আর গতিশীল বস্তু একই গতিতে চলতে থাকে। কিন্তু যখনই কোনো একদিকের বল অন্য দিকের চেয়ে একটু হলেও বেশি শক্তিশালী হয়ে যায়, তখনই তৈরি হয় অসাম্য বল বা আনব্যালেন্সড ফোর্স। আর এই অসাম্য বলই কিন্তু যে কোনো গতির পরিবর্তনের মূল কারণ। এই যে আমরা অসাম্য বলের কথা বললাম, ঠিক এই ধারণাটা থেকেই কিন্তু নিউটনের প্রথম সূত্রের জন্ম। এই সূত্রটাকে জড়তার সূত্রও বলা হয়। আর জড়তা জিনিসটাকে আমরা বস্তুর এক ধরনের একগুঁয়েমি বলতে পারি। নিউটনেরও আগে বিজ্ঞানী গ্যালিলিও একটা দারুণ চিন্তার পরীক্ষা করেছিলেন। তিনি কল্পনা করলেন একটা মসৃণ ঢাল দিয়ে যদি একটা বলকে গড়িয়ে দেওয়া হয়, তাহলে সেটা উল্টো দিকের ঢালে প্রায় একই উচ্চতায় উঠবে। এখন যদি দ্বিতীয় ঢালটাকে একটু হেলিয়ে দেওয়া হয়, বলটা আরও বেশি দূরে গিয়ে থামবে। তো যদি দ্বিতীয় ঢালটা পুরোপুরি সমতল হয় আর তাতে কোনো ঘর্ষণ না থাকে, তাহলে বলটা কি কখনো থামবে? গ্যালিলিও বুঝতে পারলেন, না, ওটা থামবে না, অনন্তকাল ধরে চলতেই থাকবে। এখান থেকেই তিনি সিদ্ধান্তে এসেছিলেন যে একটা বস্তুকে চালিয়ে রাখার জন্য বলের দরকার নেই, বলের দরকার হয় শুধু তার গতির অবস্থাটা বদলানোর জন্য। গ্যালিলিওর এই অসাধারণ ধারণার উপর ভিত্তি করেই নিউটন তার প্রথম সূত্রটা তৈরি করেন। সূত্রটা হল, বাইরে থেকে কোনো অসাম্য বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকতে চাইবে, আর গতিশীল বস্তু চিরকাল একই গতিতে সরল রেখার চলতে চাইবে। সহজ কথায়, কোনো বস্তু যেমন আছে ঠিক তেমনই থাকতে চায়। এই যে তার অবস্থা বদলাতে না চাওয়ার প্রবণতা, এটাই হলো জড়তা বা ইনার্সিয়া। এটা বস্তুর একটা নিজস্ব ধর্ম, যা যে কোনো পরিবর্তনে বাধা দেয়। এই জড়তার অভিজ্ঞতা কিন্তু আমাদের সবারই আছে, তাই না? ভাবুন তো, একটা থেমে থাকা বাস যখন হঠাৎ চলতে শুরু করে, আমরা পিছনের দিকে একটা ঝাঁকুনি খাই। কেন? কারণ আমাদের শরীর তখনও স্থির থাকতে চায়, কিন্তু বাসটা আমাদের পাকে সামনে নিয়ে যায়। আবার উল্টোটা ভাবুন, চলন্ত বাস যখন কষে ব্রেক পড়ে, আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, কারণ আমাদের শরীর তখনও আগের গতিতেই চলতে চায়। এখন প্রশ্ন হল, সব বস্তুর এই একগুঁয়েমি বা জড়তা কি সমান? উত্তর হল না।
তাহলে কিসের ওপর এটা নির্ভর করে? উত্তরটা খুবই সহজ, বস্তুর ভরের ওপর। যার ভর যত বেশি তার জড়তাও তত বেশি। যেমন ধরুন, একটা খালি শপিং কার্টকে ধাক্কা দিয়ে চালানো বা থামানো কিন্তু খুব সহজ, কারণ এর ভর কম, তাই জড়তাও কম। কিন্তু একটা মালবোঝাই ট্রেনকে চালু করতে বা থামাতে কী পরিমাণ বলের দরকার হয় ভাবুন তো, কারণ ওর বিশাল ভরের জন্য ওর জড়তাও অনেক বেশি। ও কিছুতেই নিজের অবস্থার পরিবর্তন করতে চায় না। বেশ, প্রথম সূত্র তো আমাদের বলে দিল যে গতির পরিবর্তন ঘটাতে গেলে একটা অসাম্য বল লাগবে। কিন্তু কতটা বল লাগবে, বা সেই বলের ফলে ঠিক কী ঘটবে, এই হিসেবটাই আমাদের দেয় নিউটনের দ্বিতীয় সূত্র। এই সূত্রটাকে বলা যেতে পারে বলবিদ্যার একেবারে হার্ট বা হৃৎপিণ্ড, কারণ এটা আমাদের একদম পরিষ্কার করে বলে দেয় যখন কোনো বস্তুর ওপর একটা অসাম্য বল কাজ করে তখন ঠিক কী হয়। এটা বল, ভর আর ত্বরণের মধ্যে একটা চমৎকার গাণিতিক সম্পর্ক তৈরি করে। এই সূত্রটাকে আমরা 3টে সহজ ধাপে বুঝতে পারি। প্রথমত, কোনো বস্তুকে যত জোরে ধাক্কা দেওয়া হবে, অর্থাৎ বল যত বেশি হবে, তার গতি পরিবর্তনের হার বা ত্বরণও তত বেশি হবে। দ্বিতীয়ত, একই পরিমাণ বল যদি একটা হালকা বস্তুর বদলে একটা ভারী বস্তুর উপর দেওয়া হয়, তাহলে ভারী বস্তুটার ত্বরণ কম হবে। আর এই দুটো সম্পর্ককে এক করলেই আমরা পেয়ে যাই বিজ্ঞানের সেই বিখ্যাত সমীকরণ বল সমান ভর গুণ ত্বরণ বা F=ma। এবার আসা যাক নিউটনের তৃতীয় এবং শেষ সূত্রে। এই সূত্রটা প্রকৃতির একটা গভীর প্রতিসাম্যের কথা বলে, মানে ব্যাপারটাকে একটা দ্বিমুখী রাস্তার মতো ভাবতে পারেন, যেখানে কোনো কিছুই একতরফা হয় না। এই লাইনটা হয়তো আমাদের অনেকেরই মুখস্থ। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এর মানে হলো এই মহাবিশ্বে কোনো বল একা একা থাকতে পারে না, বল সবসময় জোড়ায় জোড়ায় আসে। একটা যদি হয় ক্রিয়া, তাহলে তার সমান আর উল্টো দিকের আরেকটা প্রতিক্রিয়া থাকবেই থাকবে। কিন্তু এখানে একটা খুব জরুরি বিষয় আছে, যেটা অনেকেই ভুল করে। ক্রিয়া আর প্রতিক্রিয়া বল দুটো কিন্তু কখনোই একই বস্তুর উপর কাজ করে না। ওরা সবসময় দুটো আলাদা বস্তুর উপর কাজ করে, আর ঠিক এই কারণেই ওরা একে অপরকে বাতিল করতে পারে না। এই ব্যাপারটা পরিষ্কারভাবে বোঝা কিন্তু খুব দরকার। যেমন ধরুন, আমরা যখন হাঁটি তখন পা দিয়ে মাটিকে পেছনের দিকে ঠেলি, এটা হলো ক্রিয়া। এর প্রতিক্রিয়ায় মাটিও আমাদের পাকে সমান বলে সামনের দিকে ঠেলে দেয়, আর এই প্রতিক্রিয়া বলের জন্যই আমরা এগোতে পারি। একই ঘটনা ঘটে যখন রকেট চলে। রকেট তার গ্যাসকে প্রচণ্ড বেগে নিচের দিকে ছুড়ে দেয়, এটা ক্রিয়া। আর সেই গ্যাস রকেটকে সমান বলে উপরের দিকে ঠেলে দেয়, এটাই প্রতিক্রিয়া। তাহলে আমরা দেখলাম নিউটনের এই 3টি সহজ নিয়ম, বস্তুর একগুয়েমি থেকে শুরু করে বলের পরিমাণ আর ক্রিয়া প্রতিক্রিয়ার এই জোড়া, এগুলো শুধু বইয়ের পাতায় লেখা কিছু সূত্র নয়। আমাদের হাঁটাচলা থেকে শুরু করে একটা রকেটের মহাকাশ যাত্রা পর্যন্ত সবকিছুই কিন্তু এই অদৃশ্য নিয়মগুলোর এক নিখুঁত নাচ। এই নিয়মগুলো জানার পর আমাদের চারপাশের জগৎটাকে কি একটু অন্যরকম মনে হচ্ছে? এই ধরনের আরও মজার মজার বিষয় সহজভাবে জানতে আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।